Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is position of noun in a sentence. Let's get started and enjoy the class. আজকে আমরা position of noun in a sentence অর্থাৎ একটি বাক্যে নাউন কোথায় কোথায় বসতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আর বলে নিয়ে ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা তোমরা অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিসিএস, নন ক্যাডার, পিএসসি জবস, প্রাইমারি জবস, এনটিআরসিএ, দ্যাট ইজ কম্পিটিটিভ অল কাইন্ড অফ এক্সামস। This is very much important topic. So I hope that you will stay connected with me. একটি বাক্যের কোথায় নাউন বসতে পারে এই জিনিসটা আমাদের না জানলে বাক্য তৈরি করতে, সেন্টেন্স তৈরি করতে আমাদের খুব সমস্যা তৈরি হবে, প্রবলেম সৃষ্টি হবে। অতএব আমাদের এই পজিশনগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। পাশাপাশি ফাইন্ড আউট করা শিখতে হবে যে কোথায় নাউন বসে আমরা দেখে যেন বুঝতে পারি। তো চলো আমরা দেখে নিই। প্রথমে যে রুলটি দেওয়া হয়েছে, আর্টিকল এ অ্যান্ড দা এরপর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। এগেন আই রিপিট, আর্টিকল এ অ্যান্ড দা এরপর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই সে শব্দটি কী হবে? নাউন হবে। আমি যদি অর্থ বুঝি তাও ভালো, না বুঝলেও চলবে। খেয়াল করি, রহিম স দ্য গার্ল, রহিম বালিকাটিকে দেখলো। আচ্ছা এখানে বলো তো আর্টিকল কোনটা? আর্টিকল হচ্ছে দা। তাহলে এই দায়ের পরে গার্ল শব্দটি রয়েছে। আমরা কিন্তু এই শব্দটি সবাই জানি যে গার্ল নাউন, ঠিক আছে, কিন্তু পরের বাক্যটি দেখে আমরা একটু বিস্মিত হব, কিন্তু বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে এখানে গার্লটা হচ্ছে কি? নাউন। এবার দেখি বি নম্বরে, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে বলো তো উইলটা কোন পার্টস অফ স্পিচ হবে? হ্যাঁ, তোমরা অনেকে হয়তো ভাবছো উইলটা তো হচ্ছে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, তোমাদের সাথে আমি একমত, কিন্তু পজিশন অফ নাউন অর্থাৎ কোথায় কোথায় চেঞ্জ হয়ে যায় শব্দের ফিগার বাক্যের মধ্যে স্থান ভেদে, তারই কিন্তু একটা দৃষ্টান্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করি, হোয়ার দেয়ার ইজ আ উইল, আমি বলেছি আর্টিকল এ অ্যান্ড দা এরপর একটি মাত্র শব্দ, তাহলে এখানে দেখো এরপরে কয়টা শব্দ আছে? একটাই শব্দ রয়েছে, তারপরে কি আছে? কমা আছে। তাহলে এই শব্দটা আমি নিঃসন্দেহে বলতে পারি নাউন। কিন্তু কেন নাউন হবে সেটি এখন পরিষ্কার করা যাক। হোয়ার দেয়ার ইজ এ উইল, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা একটা প্রবাদ বাক্য। এখানে উইল বলতে ইচ্ছার কথা বলা হয়েছে। ইচ্ছা থাকলে উপায় হয়। সত্যি, তোমার যদি ইচ্ছা থাকে কোনো কিছু পেতে চাও তাহলে তুমি ইনশাল্লাহ সেই বিষয়টি তুমি পেয়ে যাবে। তোমার অদম্য ইচ্ছা শক্তি এবং ডিটারমিনেশন থাকতে হবে, তোমার সংকল্প থাকতে হবে যে আমি করবই, আর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, দিয়ে কাজে নেমে পড়ো, ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল, নো ডাউট। তাহলে আমরা কি দেখলাম? আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ থাকলে সেই শব্দটি কি হবে? নাউন হবে। আরেকটি দেখলাম। ওকে, এবার আমরা 2 নম্বর রুলটি দেখব, পজিটিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এরপর সাধারণত নাউন বসে। কয়টি শব্দ বলেছে? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এই শব্দগুলোর পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে নিঃসন্দেহে তুমি বলে দেবে এই শব্দটি হচ্ছে নাউন। তার উদাহরণ আমরা দেখব। দেখে মনে হবে এটি নাউন নয়, কিন্তু আমরা যে নিয়ম শিখছি সেই নিয়মের ভিত্তিতে সেটি নাউনে পড়ে যাবে। দেখা যাক, হার ওয়ান্টস আর ফিউ। হার বলতে কোনো মেয়ের পরিবর্তে এখানে হার বসানো হয়েছে, সেটা রহিমা, করিমা যে কেউ হতে পারে, তার পরিবর্তে হার বসাইছি। হার ওয়ান্টস, এখানে হার দেখো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এই শব্দগুলোকে বলছি পজিটিভ অ্যাডজেক্টিভ। এই শব্দগুলোর পরে কি রয়েছে? এখানে ওয়ান্টস রয়েছে। ওয়ান্ট মানে কিন্তু চাওয়া, ভার্ব, আবার ওয়ান্ট মানে অভাব। তো এখানে হার ওয়ান্টস মানে তার চাওয়া, তার অভাব, আর ফিউ মানে অল্প। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ওয়ান্ট শব্দটি হচ্ছে নাউন, যদিও তোমরা ওয়ান্টটাকে ভার্ব হিসেবে জানো, কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন? হারের পরে সেটি বসেছে। এবার আমরা দেখব, উই শ্যাল নট সি হিজ লুক এগেন। আচ্ছা এখানে বলো তো লুক শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আমরা কেনা জানি যে লুক শব্দটি হচ্ছে ভার্ব, কিন্তু এখানে কিন্তু ভার্ব নয়, সেটা কি হবে? নাউন হয়ে যাবে। কেন? উই শ্যাল নট সি, আমরা তাকে দেখব না, হিজ লুক তার তাকানো, এগেন আমরা তার তাকানোটা আবার দেখব না,
তাহলে এখানে হিজের পরে লুক বসানো হয়েছে, আর এই লুক শব্দটি এখানে নাউন, অর্থাৎ মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার এরপর যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি হবে নাউন। কিন্তু এখানে তো তোমরা দেখতে পাচ্ছ দুটি ওয়ার্ড, তাহলে কি হবে? ইয়েস, এখানে দুটি ওয়ার্ড হলেও হিজ, লুকটা নাউন, আর এখানটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ পজিটিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব, পজিটিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব হয় আর কি স্ট্রাকচার অনুসারে। তাহলে আমরা মজার দুটি রুল ইতিমধ্যে শিখে নিয়েছি। এরপরে আমরা আর রুল দেখব। এবার আমরা 3 নম্বর রুলটি দেখব। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস, দ্যাট, ডিড, ডোজ এরপর সাধারণত নাউন বসে, তবে হ্যাঁ এগুলোর পরে নাউন নাও বসতে পারে, প্রোনাউন হিসেবে এগুলো ব্যবহার হতে পারে, তবে এগুলোর পরে যদি কোনো শব্দ আসে ভার্ব ছাড়া তখন আমরা সেটাকে নাউন হিসেবে ট্রিট করব। একটু উদাহরণ দেখি। ফাইন্ড আউট দিস গার্ল ইন ইউর ক্লাস। ফাইন্ড আউট খুঁজে বের করো, দিস গার্ল এই মেয়েটিকে, ইন ইউর ক্লাস তোমার ক্লাসে। তাহলে এখানে আমরা এই গার্ল শব্দটি হচ্ছে নাউন, অর্থাৎ ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই 4টা শব্দের পরে যদি কোনো ভার্ব ছাড়া কোনো শব্দ আসে সেই শব্দটি নর্মালি কী হবে? নাউন হয়ে যাবে। ডিড শার্টস এই শার্টগুলো আর এক্সপেন্সিভ, তাহলে এখানে শার্টটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গার্ল শব্দটিও নাউন, আবার এই শার্ট শব্দটিও হচ্ছে নাউন। আর একটা মজার রুল দেখি। প্রিপোজিশন টু, অ্যাট, ইন, ফর, অফ, আউট, ইনটু, আন্ডার, অ্যাবাভ, উইদাউট, অফ, আপ, বাই আরও যে সমস্ত প্রিপোজিশন রয়েছে এই সকল প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। সকল প্রিপোজিশন অর্থাৎ যত প্রিপোজিশন রয়েছে এরপর যে শব্দটি আসে নর্মালি সেখানে কি বসে? নাউন বসে। উদাহরণ দিয়ে দেখি। দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়েন্স। দ্য ম্যাটার বিষয়টি ওয়াজ লেফট ইন অ্যাবিয়েন্স মানে স্থগিত রেখে দেওয়া হয়েছিল। অ্যাবিয়েন্সটা হচ্ছে তোমার স্থগিত রেখে দেওয়া, তাহলে বিষয়টি স্থগিত করে দেওয়া হয়েছিল। দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়েন্স, এখানে ইনটি হচ্ছে প্রিপোজিশন, তারপরে রয়েছে অ্যাবিয়েন্স। অ্যাবিয়েন্স শব্দটি হচ্ছে নাউন। তাহলে আমরা পরীক্ষা কেন্দ্রে যখন দেখব যে প্রিপোজিশনের পরে গ্যাপ আছে এবং সেখানে একটাই ওয়ার্ড আছে, তাহলে সেই শব্দটি আমরা নিঃসন্দেহে বলবো কি? নাউন। অপরদিকে দিস, দ্যাট, দিস, ডোজ এই শব্দগুলোর পরে যদি গ্যাপ থাকে এবং সেখানে নাউন বসানো মানে তোমার ভার্ব ছাড়া অন্য শব্দ বসানো থাকে তাহলে সেই শব্দটি হবে কি? নাউন। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আর যে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট রুল রয়েছে সেটি আমরা এখন দেখব। এবার আমরা রুল 5 নাম্বারটা দেখব। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে। সাধারণত আমরা দেখতে পাই যে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে। তার উদাহরণ দেখি আমরা। হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক। তোমাদের কাছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে উইলটা হচ্ছে ভার্ব, তাহলে পুরোটাই কি সাবজেক্ট না ফোকাসিং কিছু ওয়ার্ড রয়েছে এখানে। হিয়ারিং অফ দ্য কেস, কেসের হিয়ারিং মানে শুনানি, কেসের কি? শুনানি। উইল বি নেক্সট উইক অর্থাৎ পরবর্তী সপ্তাহে হবে। অনেক সময় মামলা আছে না, তো মামলার যে হিয়ারিংটা বলছে যে পরবর্তী সপ্তাহে হবে। কি কেসের কি না তো মামলা, এই শুনানি। তাহলে এই শুনানিটা কি এখানে? এটা হচ্ছে নাউন, সাবজেক্ট হিসেবে কাজ করেছে উইল ভার্বের। লাভলি কামস হিয়ার রেগুলারলি। অনেকের কাছে মনে হতে পারে লাভ মানে ভালোবাসা, লাভলি এটা অ্যাডজেক্টিভ হিসেবে তোমার ভার্বের সাথে এলা যুক্ত হয়েছে আর কি, দিয়ে এটা অন্য কোনো পার্টস অফ স্পিচ মিন করা হয়েছে। কিন্তু আসলে এই কামটা হচ্ছে ভার্ব আসা, তার পূর্বে বসেছে এই শব্দটি। তাহলে এই কাম ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে লাভলি। লাভলি কামস হিয়ার রেগুলারলি। লাভলি একজন ব্যক্তির নাম, সেটা মেয়ে মানুষ। লাভলি কামস হিয়ার রেগুলারলি, লাভলি এখানে নিয়মিত আসে, তাহলে এটা হচ্ছে নাউন। এবার আমরা 6 নম্বর রুলটি দেখব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, অর্থাৎ ট্রানজিটিভ যে ভার্বগুলো রয়েছে তার অবজেক্ট হিসেবে কি বসবে? তোমার নাউন বসবে। এখন প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? যে ভার্ব অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলছি আমরা ট্রানজিটিভ ভার্ব। যেমন ধরে নাও আই বট, আমি কিনেছিলাম। বাক্যটা কি শেষ হয়েছে না প্রশ্ন থেকে যাচ্ছে যে কি কিনেছিলাম? তো যে বাক্যটা অবজেক্ট ছাড়া, এখানে অবজেক্ট ছাড়া কিন্তু এই অর্থ প্রকাশ করতে পারছে না। পারছে কি? আই বট আমি কিনেছিলাম, কি কিনেছিলাম? আমি খেয়েছিলাম, কি খেয়েছিলাম? তাহলে এই অবজেক্ট ছাড়া কিন্তু সেই অর্থ প্রকাশ করতে পারছে না। এখানে একটা অবজেক্ট বসাবো আমরা, তাহলে কি বসাবো? আই বট আর ল্যাপটপ হতে পারে। আই বট আর ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ কিনেছিলাম। তাহলে এই ল্যাপটপটা এখানে কি হচ্ছে? অবজেক্ট হিসেবে ট্রিট হয়েছে, এটা নাউন, পুরোটা এখানে নাউন হিসেবে আমরা কাজ করতে পারি।
আবার যদি এটা আমরা এটাকে বাদ দিই তাহলে ল্যাপটপ যেটা রয়েছে সেটি আমরা চিন্তা করতে পারি। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বে যেটা অবজেক্ট হবে সেটাকে আমরা বলছি নাউন। এখানে দেখো দে কট ফিশ, তারা মাছ ধরেছিল ইন দ্য রিভার, নদীতে। এখন যদি আমি এটা ঢেকে নিই, দে কট, তারা ধরেছিল, থেমে গেলাম, তারা কি ধরেছিল, প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে যে ভার্ব তার অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না সেই ভার্বকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। দে কট ফিশ, তাহলে ফিশটা এখানে নাউন, এটা নাউন, এখানে নাউন দেখলাম। এবার আমরা পরে যেগুলি রয়েছে সেটি দেখবো। এখন আমরা সবচেয়ে যেটা শেষের রোল, সপ্তম রোল, সেটি আমরা দেখব এখন। হ্যাভ, হ্যাজ, হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্ব এর অবজেক্ট হিসেবে নাউন বসে। এগেন আই রিপিট, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর অবজেক্ট হিসেবে কি বসবে? নাউন বসবে। তার দুটি উদাহরণ আমরা দেখে নিই। আই হ্যাভ হ্যাড, এখানে হ্যাড মানে পাওয়া। আই হ্যাভ হ্যাড, আমি পেয়েছি, কি পেয়েছি? এনাফ, যথেষ্ট পেয়েছি। অফ দিস, ইহার কোনো একটা বিষয় রয়েছে তখন বলা হচ্ছে ইহার যথেষ্ট আমি পেয়েছি। তাহলে এখানে যে হ্যাডটা রয়েছে, এখানে হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম এখানে রয়েছে হ্যাড। হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ, হ্যাড, হ্যাড। তাহলে আমি পেয়েছি, কি পেয়েছি? যথেষ্ট। ভার্বকে প্রশ্ন করছি কি দিয়ে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট হয় নাউন। তাহলে আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস, আমি এটা যথেষ্ট পেয়েছি। পরবর্তী উদাহরণটি দেখি। উই হ্যাভ রাইটস, আমাদের অধিকার রয়েছে। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কর্তব্য রয়েছে, দায়িত্বও রয়েছে। তাহলে এখানে হ্যাভ ভার্বের আমরা এখানে দেখতে পাচ্ছি কি অবজেক্ট হিসেবে বসেছে এটা, আর এটা হচ্ছে নাউন। তাহলে হ্যাভ ভার্বের অবজেক্ট হচ্ছে রেসপন্সিবিলিটিস, এখানে রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি দুটি মিলিয়ে অবজেক্ট, সেক্ষেত্রে রেসপন্সিবিলিটিস এটি হচ্ছে নাউন। এতক্ষণ পর্যন্ত আমরা 1 থেকে 7 অর্থাৎ 7টি রুল দেখলাম, 7টি পজিশন দেখলাম যে একটা সেন্টেন্সের ভিতরে কোথায় কোথায় বসলে সেটি নাউন হয়ে যায়। ডিয়ার ভিউয়ার্স, if you follow all this and practice in your houses, inshallah you can do better in your competitive exams, no doubt. So my request, please practice each of the day in your life so that you can do better in your practical life. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.